সবাইকে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি পবিত্র রাত, শবে বরাতের রাত আজকে মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য কিন্তু চলে আসছি। তারপরেও যেহেতু তোমাদের 17 তারিখ বি ইউনিটের পরীক্ষা রয়েছে, অনেকের সি ইউনিটের পরীক্ষাটা খারাপ হয়, তোমরা অনেকে চিন্তিত। আসলে চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তুমি যতটুকু পরীক্ষা দিয়েছো প্রশ্ন সহজ হলেও কিন্তু দেখো, যারা বেশি জানে তা মানে যারা চান্স পাওয়ার সহজ হলেও কিন্তু তারা বেশি নম্বর পাইতো, আবার প্রশ্নটা বেশি কঠিন হলে দেখা যায় তারাও কিন্তু একটা নম্বর কিন্তু ঠিকই পেয়ে যাবে, মানে তোমাদের মধ্যে যারা আসো আর কি। তো এটা নিয়ে টেনশন করো না। দেখো রেজাল্ট কি হয়, অনেকগুলো মেরিট লিস্ট দিবে, কারণ অনেক পার্ট রেজাল্ট, সায়েন্স, আর্টস, কমার্স, ইংলিশ, আবার লয়ের আলাদা রেজাল্ট, আবার প্রত্যেক শিফটের আলাদা রেজাল্ট, অনেকগুলো মেরিট লিস্ট দিবে। কোনো একটা জায়গায় দেখবে তোমার নাম কিন্তু থাকতেই পারে। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। স্পেশালি আজকে আমরা বি ইউনিটের যে ম্যাথ এবং আইকিউ 25 নম্বর আছে, এইটার একটা ফাইনাল সাজেশন এবং ফাইনাল রিভিউ ক্লাস, তোমরা যেটাই বলো, বা ম্যারাথন ক্লাস, এই ক্লাসটা তোমাদের সাথে আমি এখন নিব। তোমরা একটু বলো সব ঠিক আছে কিনা। আর স্পেশালি সি ইউনিটে যারা পরীক্ষা দিছো, তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত, এটি একটু আমি দেখি, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাবো। যত তোমার মনে হয়, জাস্ট 5 নম্বর থেকে কিছুটা বেশি হলেই কিন্তু একটা চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওকে, আমি একটু দেখি কি অবস্থা। ক্লাসটা আজকে অবশ্যই একটু সবাই শেয়ার করে একটু একটু দেরি করে ক্লাসটা শুরু করতে হলো। আমি খুব বেশি সময় নিব না, চেষ্টা করবো তোমাদের অল্প সময়ে সবকিছু একটা রিভিউ করে দেওয়ার। আচ্ছা, অনেকেই অলরেডি জয়েন করেছো। সিনিটের রেজাল্ট দিতে দেরি হবে, সিনিটের অনেকগুলো মেরিট লিস্ট দিতে হয়, রেজাল্ট কিছুটা দেরি হয়। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্রশ্ন থেকে আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। এই প্রশ্নের উত্তর কমেন্ট করো এবং তোমাদের সি ইউনিটের এক্সপেক্টেড নম্বর কত হতে পারে সেটা একটু কমেন্টে জানাও। সকল গ্রুপে সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিও। আর তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরও কিন্তু জিএসটির জন্য চট্টগ্রাম, রাজশাহী এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু কোর্স চলমান আছে। তোমরা সেই কোর্সগুলোতেও ভর্তি হতে পারবা। ডেডিকেটেডলি ওই ধরনের ভার্সিটির জন্য কিন্তু পড়ানো হবে। সবাই আমাদের বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয়েছে, তোমরা লাস্ট মুহূর্তের এই কোর্সটাতে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরে চাইলে তোমরা এনরোল করতে পারো। তাহলে পেজে নক করো বা যেই ভাইয়ের মাধ্যমে আগে ভর্তি হয়েছিল সেই ভাইয়ের সাথে কথা বলো। ওকে, আচ্ছা, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। এই ক্লাসটা হচ্ছে স্পেশালি বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা ক্লাসটা নিচ্ছি। এই ক্লাস থেকে ইনশাল্লাহ তোমরা যদি ঠিকঠাক মতো ক্লাসটা করো, একদম শেষ মুহূর্তে কমপক্ষে 10 মার্কস হইলেও কিন্তু কমন পড়ার সম্ভাবনা আছে। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বরাবরের মতোই কঠিন হয়, তবে গণিত অংশটা এই ইউনিট বাদে বিতে যে গণিতটা আসে বরাবর প্রতি বছরই কিন্তু প্রশ্ন কমন আসে। তোমরা প্রশ্ন ব্যাংক দেখলেই বুঝতে পারো, সেটার নামই হচ্ছে সহজ গণিত, অর্থাৎ এত বেশি কঠিন না। জাস্ট এই যে এই পেজে দেখবা অসংখ্য ক্লাস আমি নিয়ে রেখেছি ম্যাথের উপরে, তোমরা জাস্ট একবার দেখে যাও, পরীক্ষার হলে ভাইয়ার কথা মনে পড়বে যে হ্যাঁ ভাইয়া যেটা পড়াইছিল সেটা আমি অঙ্কে প্রশ্নে একটা দুইটা না, আমি অনেক বেশি কমন পাওয়ার কথা বলতেছি। যে 20টার মধ্যে তুমি 2টা 3টা 4টা পেলে এরকমটা না, তুমি 10টার বেশি কমন পাবে, এটা তুমি ভরসা রাখতে পারো। ওকে, এই প্রশ্নের উত্তর অনেকে বলেছো 62, তোমরা রাইট। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 62। এখন দেখো, এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক থেকে, মনে রাখবা, 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 200 পর্যন্ত আছে 21টা মৌলিক সংখ্যা, 21টা মৌলিক সংখ্যা। 201 থেকে 300 পর্যন্ত আছে 16টা মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো অবশ্যই সবাই একবার হলেও দেখে যাবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তবে যেই প্রশ্নটা কমন আসতে পারে, আমি বারবার এটা দেই, আমার ক্লাস যারা করছো বলো তো এই প্রশ্নের উত্তর কি হবে, যে পরবর্তী মৌলিক সংখ্যাটি কত, পরবর্তী মৌলিক সংখ্যাটি কত। এই প্রশ্ন আমি অনেকবার দিয়েছি, অনেকবার কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে দিয়েছি। দেখি আজকে যাতে কারো ভুল না হয়, সবাই কমেন্ট করার চেষ্টা করো।
আচ্ছা, তোমরা একটু ক্লাসটাতে একটু রিয়্যাক্ট করে দিও যারা জয়েন করেছো। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছ। আমি যেহেতু সময় কম, আমাদের হাতে উত্তর হবে 127। মনে রাখবা, কপাল ভালো থাকলে এই প্রশ্নটা কমন আসতে পারে। এছাড়া নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা, পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারবে। আরেকটা আমি প্রশ্ন তোমাদের বলি, কেউ কি বলতে পারো মৌলিক সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? মৌলিক সংখ্যার বর্গমূলকে কি বলা হয় বলো দেখি? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? মৌলিক সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? মূলদ নাকি অমূলদ? এই কথার উত্তর দাও তো সবাই। মৌলিক সংখ্যার বর্গমূলকে কি বলা হয়? মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? মৌলিক সংখ্যার বর্গমূল মনে রাখবা, এই মৌলিক সংখ্যাগুলো যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করা যাবে না। আমি আগে একটা ক্লাসে শিখাইছি, যে সংখ্যার বর্গমূল করা যায় সেটা মূলদ, যদি বর্গমূল করতে না পারি সেটা অমূলদ। মৌলিক সংখ্যাগুলো কখনোই বর্গমূল করা যায় না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যার বর্গমূল কি? মনে রাখবা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এই কথাটা সবাই আমরা একটু মনে রাখবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে 10টি সংখ্যার যোগফল 462। দেখো, প্রথম 4টির গড় হচ্ছে 52, শেষ 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যার প্রশ্ন। পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নগুলো আসে যে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা থেকে। তাহলে দেখো, 10টি সংখ্যার গড় কিন্তু যোগফল, এটা কিন্তু যোগফল দেওয়া আছে 462। তার মধ্যে প্রথম 4টার গড় 52, তাহলে 52 গুণ 4 তাহলে কত হবে? 208। ঠিক আছে। আচ্ছা, এরপরে শেষের 5টা হচ্ছে তোমার 38, তাহলে 38 গুণ 5 তাহলে কত হবে? 190। এটা একটু যোগ করি, 398। দেখো তো এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা আমরা? আমাদের প্রশ্ন হচ্ছে 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টির গড় 52 ও শেষ 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে 4টা, এখানে আছে 5টা, তাহলে মোট কয়টা হয়? 9টা হয়। কিন্তু এই যে 462, এইখানে কিন্তু সংখ্যা আছে 10টা, কারণ 10টা সংখ্যার যোগফল। এখানে আছে 9টা, তাহলে এটা বাদ দিই। বিয়োগ করার পর আমরা পেলাম 64। এখন খেয়াল করে দেখো, এই যে 64 তুমি যে পেলা, দেখো এখানে কিন্তু প্রথম 4টা, এখানে আছে শেষের 5টা, মাঝখানে পঞ্চম সংখ্যাটা কিন্তু মিসিং আছে। এখন এই যে 64, এটাই হচ্ছে তোমার পঞ্চম সংখ্যা। সব একটু রিভিউ দাও প্রশ্নটা। হ্যাঁ, আমি একটু দ্রুত আগাবো, কেউ না বুঝলে আমাকে বলবা যে ভাইয়া এটা বুঝি না, আবার পড়াবো। আমার সাথে সাথে তোমরা আগে উত্তরগুলো করে ফেলবা। অলরেডি তোমরা অনেক উত্তর করেছো, খুব বেশি সময় নিব না। এই প্রশ্নটা ক্লিয়ার? 2 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এবার আমরা একটা সূচকের প্রশ্ন সমাধান করব। মনে রাখবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সূচক এবং লগারিদম থেকে প্রশ্ন মাস্ট বি থাকবে। তো তোমরা যারা পেইড কোর্সে আসো, এটা আলাদাভাবে একটা ক্লাস আমি নিয়েছি, ক্লাসটা দেখে নিবা। পাশাপাশি যারা ফ্রি কোর্স, অর্থাৎ যারা পেইড কোর্সে নাই, তোমাদের জন্য পেজে কিন্তু একটা ক্লাস আছে সূচক এবং লগারিদমের উপরে। তোমরা সেই ক্লাসটাও কিন্তু করে হেল্প নিতে পারো সেখান থেকে। ওকে, আমরা এখন দেখি কি বলছে এখানে। দেখো, এখানে বলছে 4 টু দা পাওয়ার x প্লাস 1, আর এখানে দেখো 32। আচ্ছা, এই ধরনের প্রশ্নে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, দেখো এইখানে যেহেতু 4 আছে, এখানেও 4 বানাইবা, 4 এর উপরে পাওয়ার দাও 5। এখন দেখো 4 এর উপরে আচ্ছা, 4 এর উপরে পাওয়ার 5 দিলে তো হয় না। এই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 4 আছে না, আমি কিন্তু এখানে 4 বানাইতে পারতেছি না। তাহলে এই 4টাকে আরেকটু ছোট ফর্মে 2 বানাও। তাহলে 2 টু দা পাওয়ার 2 হইলে 4 মিলে গেছে। তাহলে এখানেও 2 টু দা পাওয়ার 5 দাও। এখন দেখো দুই পাশে কিন্তু সমান হইছে, সাবটা কিন্তু সমান হইছে, ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, যদি সমান হয়ে থাকে, এখন এই 2 2 কেটে দাও, এটা লাগবে না। তাহলে এখানে হবে পরের লাইন 2x প্লাস 2, আর এখানে হবে শুধু 5। তাহলে এখানে আমি কি দিব? 2x সমান 5 মাইনাস 2 সমান সমান 3। তার মানে x এর মান 3 ভাগ 2। দেখো তো আমার সাথে তোমার উত্তরটা মিলছে কিনা। তোমাদের উত্তর হবে 4 নাম্বারটা। আচ্ছা, আর যারা প্রশ্ন কমন পাচ্ছ, অর্থাৎ আগে পড়াইছি, তোমরা একটু উত্তর করে দিবা। আচ্ছা, আরেকবার দেখো, আমাদের এই প্রশ্ন হচ্ছে সূচকের নিয়ম থেকে আসছে। সূচকের নিয়ম হচ্ছে
এই ধরনের দেখো এখানে কিন্তু x এর মান চাইছে, তুমি x এর মান বের করতে হলে অবশ্যই এই যে বেস সমান করতে হবে। এখন এখানে যেহেতু 4 আছে, এখানে কোনোভাবে 4 বানানো যায় কিনা, দেখবে যে না, 4 এর উপরে কোনো পাওয়ার দিলেও 32 হয় না, হয় না, কিন্তু 2 এর উপরে 5 দিলে কিন্তু 32 হয়। সেক্ষেত্রে আমি এখানে 2 টু দ্য পাওয়ার 2 বানাইছি। দেখো 2 এর উপরে 5 দিলে এই দেখো 5টা 2 গুণ করতে হয়, তাহলে 2 টু দ্য পাওয়ার 5 হলে এটা 32 হবে। তাহলে এখানে আমি 2 বানাইছি, এই 2 এর উপরে 2 দিছি, তাহলে 4 মিলে গেছে, আর 2 এর উপরে 5 দিছি 32 মিলে গেছে। এখন এই 2 কাটা যাবে, কারণ এই বেস সমান হলে আর রাখতে হয় না, পাওয়ার ইকুয়াল দিতে হয়। তাহলে 2x + 2 = 5, দেন তো বুঝতে পারতেছো। বেসটা মিল করতে হবে, বেসটা মিল করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন বলো, এই প্রশ্ন উত্তর কি হবে? সবার কাছ থেকে সঠিক উত্তর আশা করতেছি। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ সরাসরি প্রশ্ন কমন পাবে, এজন্য ক্লাসটা কিন্তু একটু ধৈর্য সহকারে করো, লস হবে না কারো, ঠিক আছে? হুম, 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার কি হবে উত্তর? আচ্ছা, উত্তর পেয়ে গেছি, সমকোণী হবে। আব্দুল্লাহ তুমি ভুল করেছো। দেখো আমাদের কিছু একটা সূত্র আছে, আমরা জানি পিথাগোরাসের সূত্র, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার। মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ছোট করে আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ সি বি, এইটারে বলে অতিভুজ। তাহলে এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এই সূত্র অনুযায়ী যদি দেখো এখানে আমি এই বড়টাকে অতিভুজ ধরি, একটাকে ভূমি ধরি, আর একটাকে যদি লম্ব ধরি, দেখবা দুই পাশ সমান হবে, ঠিক আছে? তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এইটা তো পরীক্ষার হলে এত সময় নেই আমাদের, এই জন্য আমি তোমাদের কিছু অনুপাত কিন্তু শিখাইছি, যেমন 3 4 5 6 8 10। সবাই লেখো তো অনুপাতগুলা, যাদের যেই কয়টা মনে আছে। 13 7 24 25 9 41 40 41, আরেকটা ছিল 7 কত, সরি 8 15 আর হচ্ছে 17, যেটা প্রশ্নে আছে। এই যে এই অনুপাতগুলো মনে রাখতে পারো, এই অনুপাতগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের অনুপাত। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা আছে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমরা আগেও দেখেছি বিগত বছরগুলোতে অনেকবার প্রশ্ন আসছে। এই অনুপাতগুলো আমরা কে কে পারি? পরীক্ষা আসলে কে কে পারবো? ভাইয়াকে বলো। কে কে পারবো আমরা এই অনুপাতগুলো পরীক্ষা আসলে? আচ্ছা, আরো আছে, সামনে ক্লাসে আরো পাবা, আস্তে আস্তে যাই আগাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? বলো, এটার নিয়ম আছে কিন্তু, অর্থাৎ সূত্র জানা থাকলে এই প্রশ্নটা অনেক দ্রুত সলভ করা যায়। তোমাদের কমেন্টের পরিমাণ কিন্তু কম, একটু কমেন্টে রেসপন্স করতে হবে। আচ্ছা, মনে রাখো যারা নতুন আছো, এই প্রশ্ন যদি আগামীকাল বা 17 তারিখ পরীক্ষা যদি আসে, দেখো গড়ের সূত্র হচ্ছে প্রথম এবং শেষ, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। মনে রাখবা, ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যার গড় বের করার সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ। এখানে গড় বলছে, অর্থাৎ সংখ্যাগুলোর বলছে, জোর বিজোর উল্লেখ করে দেয় না, এই জন্য যা আছে তাই হবে। তাহলে 50 ভাগ 2, তাহলে সঠিক উত্তর হচ্ছে 25। বাহ, আমার ছাত্রছাত্রীরা কিন্তু সবাই এই উত্তরটা পারে। আচ্ছা, যদি এখানে সাপোজ মনে করো 1 থেকে 100 আছে, তুমি তাহলে এখানে আমি যদি 20 থেকে 80 দিই, ধরো 20 থেকে 80, আর এখানে বললাম শুধু জোর, জোর না, ধরো বিজোর বললাম, 20 থেকে 80 বিজোর বলছি, সেক্ষেত্রে উত্তর কি হবে? দেখো 20 এর পরে বিজোড় সংখ্যা 21, 80 আগে বিজোড় সংখ্যা 79 ভাগ হচ্ছে 2, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 100 ভাগ 2 সমান সমান সঠিক উত্তর হবে 50, ঠিক আছে?
প্রশ্ন হচ্ছে 20 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে 21 আর 79 যোগ করলে 100 হয়, ওই 50 হয় আর কি উত্তর। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই এই ধরনের ফাংশনের ম্যাথ আমরা দেখছি প্রতি বছর একটা করে পরীক্ষা আসে। দেখো এখানে f-1 দেওয়া আছে, খেয়াল করে দেখো f-1 বহুপদীর মান কত হবে, তাহলে এইখানে যে মানটা এই x এর জায়গায় তুমি -1 বসো, তাহলে -1 হোল কিউব প্লাস 6 -1 স্কয়ার প্লাস 11 -1 প্লাস 6। আচ্ছা, তাহলে এখানে হবে কি -1, এখানে তো ধরো এটা প্লাস হয়ে যাবে, তাহলে +6, এটা হবে -11 প্লাস 6। দেখো তো মিলছে কিনা, ঠিক আছে কিনা আমার বসানো। বাহ, অনেকে অলরেডি গোল্লা দিচ্ছে, ওরা কোত্থেকে গোল্লা দিচ্ছে আমি তো জানি না, দেখি কি হয় শেষ পর্যন্ত। আমার বসানো ঠিক আছে সব, 11x। আচ্ছা, তাহলে এই 6 আর 6 যোগ করলে দেখো এই মাইনাস এটা যোগ করলে হবে -12 আর এখানে হবে +12, তারপরে -12 +12 মিলাই কি হবে, আন্ডা মানে 0 হবে। আচ্ছা, 1 থেকে 6 পর্যন্ত সবাই বুঝতে পারছি। এই প্রশ্নগুলাই যদি আগামী 17 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাও, পারবা না? আচ্ছা, 7 নম্বরে চলে আসছি। দেখো বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, কি হবে উত্তর, কি হবে সঠিক উত্তর? আচ্ছা দেখো, এখানে ব্যাস কিংবা ব্যাসার্ধ যাই থাক না কেন, ধরো এখানে যদি বলে 2 গুণ, মনে রাখবা ক্ষেত্রফল সবসময় স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফলটা স্কয়ার পরিমাণ বাড়বে, তাহলে 2 এর উপর স্কয়ার দাও, তাহলে কয় গুণ বাড়বে, 4 গুণ। যদি এখানে বলে 3 গুণ, অর্থাৎ ব্যাস কিংবা ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়ে ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, তাহলে কয় 9 গুণ। তাহলে এইখানে 4 গুণ যদি থাকে তাহলে কি হবে উত্তর, 4 স্কয়ার সমান সমান 16 গুণ। আচ্ছা, এখন আরেকটু তোমাদের আমি শেখাই। মনে করো প্রশ্নে পরিধি চাইছে, প্রশ্নটা বুঝতেছো? প্রশ্ন হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের জায়গায় আমি বললাম যে না ক্ষেত্রফল কাটা, এখানে এখন প্রশ্নে দিয়ে দিছে পরিধি, পরিধি দেওয়া আছে, সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তর মনে রাখবা এই ব্যাস কিংবা ব্যাসার্ধ যা আছে তাই উত্তর হবে, অর্থাৎ 2 গুণ থাকলে পরিধিও 2 গুণ হবে, 3 থাকলে এইটাও 3 গুণ হবে, 4 থাকলে এটাও 4 গুণ হবে। আচ্ছা, মাইশা বলতেছে এই প্রশ্নটা ইউনিট আসছিল। ইউনিটের তুলনামূলক গণিত প্রশ্ন কঠিন না, সেটা আমরা জানি, তবে বি ইউনিটে সরাসরি তোমরা কমন পাবা, এটা আমি তোমাদের আত্মস্থ করতেছি। ইনশাআল্লাহ আগামী 17 তারিখ পরীক্ষায় দেখা হবে, ঠিক আছে? তার মানে ব্যাস কিংবা ব্যাসার্ধ ক্ষেত্রফল পরিধি যাই থাক, এই প্রশ্নটা ঘুরায়া যদি দেয়, কারণ আমাদেরকে একাধিক নিয়ম কেন শিখতে হয়, কারণ জাহাঙ্গীরনগর পশু বিদ্যালয়ের প্রশ্নের সেট হয়, এখন কোন একটা সেটে যদি ক্ষেত্রফল দেয় পরবর্তী একটা সেটে কিন্তু পরিধি দিতে পারে, এই জন্য তোমাদের আমি দুইটাই দিয়েছি। আচ্ছা, এই ধারাটা অনেকবার পরীক্ষা আসছে, এটা বি ইউনিটের টিচারদের খুব পছন্দের একটা ধারা। আমি বি ইউনিটের এই 13-14 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, এই প্রশ্নটা মিনিমাম 8 থেকে 10 বছর আসছে পরীক্ষায়। কারণ এখন তোমরা হয়তো বলো ভাই আমরা তো দেখি না, দেখা যায় কি তোমাদের কাছে সব সেট প্রশ্ন নাই, আমি কিন্তু সব সেট প্রশ্ন নিয়ে কিন্তু ঘাটাঘাটি করি। তো এই প্রশ্নটা স্যারদের খুব ফেভারিট। তোমরা বলো তো এই ধারাটার নাম কি এবং এটার উত্তর কি হবে? আচ্ছা, এটার ধারার নাম হচ্ছে ফিবোনাক্কি ধারা। এই ধারার বৈশিষ্ট্য হচ্ছে প্রথম 2 পদের যোগফল পরবর্তী পদ, দেখো 1 আর 1 2, এই 1 আর 2 3, এই 2 আর 3 মিলায় 5, 3 আর 5 মিলায় 8, 8 আর 13 মিলায় 21, 13 আর 21, 13 আর 21, 13 আর 21 যোগ করলে হবে 34, কিন্তু এটা আমাদের উত্তর না, কারণ প্রশ্নই বলছে দশম পদ কি হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 34 হচ্ছে নবম পদ, তাহলে তারপরেরটা লাগবে, তাহলে 21 আর 34, তাহলে 21 যোগ 34,
55। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 55 যারা উত্তর বলছো তোমরা উত্তর সঠিক। দেখো একটা প্রশ্ন পরীক্ষা আসলো, তুমি ভালো মতো না পড়ে উত্তর দিলা তোমরা 34, হইলো? মাইনাস মার্কিং খাবা না? প্রশ্ন ভালো মতো পড়তে হবে। তোমরা আমি যে আইকিউ গুলো পড়াইছি পেইড কোর্সে, দেখো সি ইউনিটে কিন্তু আমি বলছি তোমাদের প্রশ্ন ইংলিশ ভার্সন হতেও পারে, এবং আমরা কিন্তু মডেল টেস্ট প্রথম থেকে ইংলিশ ভার্সন নিয়েছিলাম। তোমরা কিন্তু বলতে পারবা না যে একবারেই তোমাদের ধারণা দেওয়া হয় নাই। এবং আইকিউ দেখো একটা পরীক্ষা 5-6টা আইকিউ আসে, যদি 3-4টাও নিয়ম থেকে আসে তুমি দেখবা যে হ্যাঁ যতগুলো নিয়ম পড়াইছি মোটামুটি তুমি যদি সেগুলো অ্যাপ্লাই করতে পারো উত্তর কিন্তু করতে পারার কথা। এটা কিন্তু তোমরা কি অস্বীকার করতে পারবা না, তাই না? তাহলে মানে প্রশ্ন কিন্তু সঠিকভাবে পড়াটা অনেক মানে খুবই দরকারি। ঠিক আছে, এটা ফিবোনাক্কি ধারা 10টা পদ জানা থাকলে পরীক্ষায় একটা প্রশ্ন কমন পড়তে পারে। ওকে, পরের প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, লঘিষ্ঠ। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে হবে, এখানে কথাটা মিস গেছে, সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য বা লঘিষ্ঠ এই কথাগুলো থাকলে মনে রাখবা তোমাকে অবশ্যই লসাগু করতে হবে, লসাগু। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, লসাগু করার পরে এই 2 এর একটা কাজ আছে। ঠিক আছে, লসাগু করার পরে যখন প্রশ্নে তুমি লসাগু করবা তখন প্রশ্নে যদি যোগ করতে বলে তোমাকে আসলে করতে হবে বিয়োগ, প্রশ্নে যদি বিয়োগ করতে বলে তোমাকে করতে হবে যোগ। এই কথাটা মনে রাখবা, রিভার্স মানে উল্টা ফরম্যাট হবে। আর প্রশ্নে যদি ভাগশেষ থাকে তাহলে তুমি লসাগুর সাথে সেটা যোগ করে দিবা। এই কথাগুলো একটু মনে রাখবা ভাইয়া, ঠিক আছে? অথবা তুমি অপশন টেস্ট করবে, আরো সহজে বলতে গেলে তুমি অপশন টেস্ট করে উত্তরগুলো দিতে পারবে। তাহলে এই প্রশ্ন কি করব, যেহেতু প্রশ্নে বিভাজ্য কথাটা আছে, আমরা 12, 18, 24 এইটার আমরা লসাগু করি। তাহলে 2, 6, 9, 12। এরপর আমরা আবার 2 দেই, 3, 9, 6। এরপর আমি 3 দিয়ে কাটি, তাহলে 1, 3, 2। তাহলে দেখি লসাগু কত হয়। লসাগু হবে 2 দুগুণে 4, 12, 12 আর এটা 3, তাই না? তাহলে 3, 12, 36, 72। কিন্তু এটা উত্তর না, তুমি মনে রাখো তোমাকে বের করতে সংখ্যাটি। তাহলে মনে রাখবা এই 72 থেকে প্রশ্ন বলছে 2 যোগ করতে, তুমি 2 বাদ দিবা, অর্থাৎ তোমার উত্তর হবে 70। 70। আচ্ছা, তোমরা একটা জিনিস কি বলতে পারো, এই প্রশ্নটাই আমরা যদি আরেক ভাবে সমাধান করি, আমরা যদি অপশন টেস্ট করি, উত্তর কিন্তু 142 কে আমি বানাইতে পারবো, চাইলে 142 কে কিন্তু আমি বানাইতে পারবো, কিন্তু উত্তর হবে 70। বলো এটার কারণ কি? বলো এটার কারণ কি? হ্যাঁ, প্রশ্নে লঘিষ্ঠ বলছে, লঘিষ্ঠ মানে লঘু, লঘু লঘু দ্বন্দ্ব বলে না যে লঘু দ্বন্দ্বে গুরু পাপ, শোনো না এই কথা। লঘু মানে হচ্ছে ছোট, ছোট থাকলে দেখো এই যে এইখানে যদি এই 70 না থাকতো, আমরা যদি লসাগু করে ওই যে 70 পাইতাম, তাহলে অনেক সময় মনে হতে পারে উত্তর তো নাই ভাইয়া, কিন্তু না, আসলে উত্তর আছে। তখন সেক্ষেত্রে 142 কে উত্তর নেওয়া যাবে, কারণ 142 কে তুমি 12, 18, 24 দ্বারা ভাগ করলে দেখবা 2 মানে 142 এর সাথে যদি 2 যোগ করে 144 হবে। তখন তুমি যদি 12, 18, 24 দ্বারা ভাগ করো, এটা কিন্তু বিভাজ্য হবে। বিভাজ্য মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য, ভাগ করলে আর ভাগ শেষ থাকে না, সেটাকে আমরা বিভাজ্য বলি। এই লঘিষ্ঠ কথাটার জন্য অবশ্যই তুমি ছোটটা নিবা, ঠিক আছে, মনে থাকবে। আর প্রশ্ন যদি বড় বলে তাহলে লসাগু করতে হয়, ছোট লঘিষ্ঠ বললে লসাগু করতে হয়, আর ঘনিষ্ঠ বললে বা বৃহত্তম বললে গসাগু করতে হয়। একটু পরে গসাগুর অঙ্ক আছে। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিনা বলো, এটা কোন টপিকের প্রশ্ন? না না, বি ইউনিট ইংলিশে ম্যাথ থাকবে না, আগে ল ছিল তখনই থাকে নাই, শুধু ইকোনমিক্সের পরীক্ষা হলে ইংলিশে ছিল 1 বছর, কিন্তু তোমাদের আসার সম্ভাবনা নাই। তাহলে তো একদম অবস্থা কাহিল। আচ্ছা, এটা হচ্ছে সমাধানের নিয়ম। তা এই প্রশ্নটা আমরা ছোটকালে আরেকটু রিভার্স করে শিখছিলাম যে 3x - 7y, ধরো ওই যে +10 না, আমি সমান সমান -10 দিব, এই পাশে নিয়ে আসছি। আর এই ওয়াইটা একটু ঘোরায় সাজাবো, তাহলে -2x, এখানে হবে কি +y সমান সমান শুধু 3। দেখো তো আমার সাজানোটা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, প্রতিস্থাপন, অপনয়ন, গুণোত্তর এইসব নিয়মে আমরা কিন্তু ওই ধরনের প্রশ্নগুলো সলভ করেছি। আমাদের কিন্তু
লিজেন কেয়ারের কিন্তু আরো কোর্স চলমান আছে, তোমরা যদি কেউ ভর্তি হতে চাও পেজে নক করো, 20 তারিখ থেকে ক্লাস শুরু, ভাইয়ারা কিন্তু ভর্তি নিয়ে নিবে। আচ্ছা, বিশেষ স্যারে ভর্তি হতে পারবে এখন। আচ্ছা, কালকে যা হলো। আচ্ছা, এইটা একটা নিয়ম দেখো, তবে তুমি যদি একটু চালাক হইতে পারো এটা কিন্তু তুমি অপশন টেস্ট করেও করতে পারো। অপশন টেস্ট করে কিভাবে সেটা আমি দেখাচ্ছি, তার আগে আমি এই নিয়মটা একটু তোমাদের দেখায় রাখতে চাই, কারণ এটা তুমি দেখা যায় অপশন টেস্ট করে যদি নাও মিলে এইভাবে তুমি পারবা। আচ্ছা, এখান থেকে আমরা কাটাকাটি করলে শুধু x পাবো, আর এখানে পাচ্ছি আমরা কি মাইনাস, এটা যোগ হয়ে যাবে তাহলে 8y, আর এখানে পাচ্ছি কি -13। ঠিক আছে নাকি এই পর্যন্ত? কিন্তু দেখো এই প্রসেসে করতে গেলে এই দুইটা রাশিকে আবার রিভার্স আকারে গুণ করা লাগে, ঠিক আছে, অনেক সময় সাপেক্ষ। ওই প্রসেস আমি যাবো না, এই জন্য আমি একটু দেখাই দিলাম, তোমরা এভাবে যাবা না, তোমরা একটু চেষ্টা করবে অপশন টেস্ট করার। তো অপশন টেস্টটা ভাই কিভাবে করব? অপশন টেস্টটা আমি কিভাবে করব? এইবার এই অপশনটা তুমি চয়েস করো। আচ্ছা, x এর মান -1, তাহলে এটা কি হবে -3, y এর মান 1, তাহলে এইটা কি হবে, এটা কি হবে -7, এখানে আছে কি +10 সমান সমান 0 হলো কিনা, সমান সমান 0 হলো কিনা, এই জিনিসটা আমরা এইখানে এখন ব্যবহার করব। তাহলে x এর মান এখানে y এর মান হচ্ছে 1, আর এই x এর মান -1, তাহলে গুণ করলে হবে +2 -3 সমান সমান 0 হলো কিনা দেখো তো। আর এখানে কি করতে হবে ভাই, এখানে কি করতে হবে দেখো, এখানে যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাও আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু তুলে রাখতে পারো। পরের লাইনে দেখো আমরা শুধু y এর মানটা রাখবো, তাহলে y সমান, আমি দেখো সাজাই নিয়ে কিন্তু করতে পারিনি, অঙ্ক আরো ডিফিকাল্ট হয়ে গেছে। এই যে এই মানটা এখন এখানে বসাবা এই y এর পরিবর্তে, পরে কাটাকাটি করলে দেখবা যে অঙ্ক হয়ে গেছে। যেইভাবে খুশি। ওকে, আশা করি সবার মিলে গেছে, পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা তোমরা অপশন টেস্ট করো, বলো কি হবে উত্তর, এই প্রশ্নটা অপশন টেস্ট করো। আচ্ছা, ইংলিশ, আচ্ছা তাসনিন সামিয়া বলতেছে ইংলিশ, ম্যাথ যদি ইংলিশে আসে ওর মাথা নিজেই ফাটাই ফেলবে, এই ধরনের কাজ করা যাবে না, ঠান্ডা মাথায় উত্তর দিবা, ইংলিশে আসবে না, ভয় নেই। ম্যাথ এবং আইকিউ ইনশাল্লাহ যা পড়াইছি যা দেখাইছি, পেইড কোর্স প্লাস ফ্রি ক্লাস, যারাই যেখানে ক্লাস করছো পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ভাইয়ের কথা মনে পড়বে, জাস্ট এই কথাটুকু বলে দিলাম তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা এখন অপশন টেস্ট করব। যদি a + b = 2 এবং ab = 1, দেখো a এর মান 1 আর b এর মান যদি 1 নাও তাহলে এই কন্ডিশন মিলবে, তাহলে 1 + 1 = 2, 1 × 1 = 1। দেখো সবগুলা কথা কিন্তু জাস্ট এই মানটাতে আমরা ক্যাপচার করলে পাচ্ছি, বাকি অপশনগুলোতে ম্যাচ করবে না। আচ্ছা, ক্লাসটা তোমরা একটু শেয়ার করে রাখো, পরবর্তীতে দেখতে পারো। আচ্ছা, এবার এই প্রশ্নটা আমরা সমাধান করব। বলা হচ্ছে একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। দেখো দেখে মনে হচ্ছে জ্যামিতি, আসলে জ্যামিতির নিয়মে করতে হবে না, এটা করতে হবে এফএস এর নিয়ম। আমি জানি তোমরা এফএস এর নিয়ম কি জানো, আমি জাস্ট দেখতে চাই এফএস এর নিয়ম কি এখনো জানো না এরকম কেউ আছো নাকি? আচ্ছা আব্দুল, জগন্নাথের জন্য করা যাবে, সমস্যা নেই, তবে ম্যাথগুলো আমরা তো এমসিকিউ আকারে শিখতেছি, তুমি কিন্তু রিটেন আকারে তোমার উত্তর করতে হবে 4টা, আর 8টা এমসিকিউ, এটা করলেই হবে। আচ্ছা, বুঝলাম না আজকে স্কিনও কেমন বাঁকা দেখা যাচ্ছে, আমাকেও কালা দেখা যাচ্ছে, ঘটনা বুঝলাম না, যাই হোক সিইউ এর ম্যাথের জন্য যথেষ্ট, সিইউ এর সি ইউনিটের জন্য কভার হয়ে যাবে এই ক্লাসটাই।
আচ্ছা, এফএস এর নিয়ম যারা এখনো জানো না, দেখো এই প্রশ্নে কিন্তু দুইটা পার্সেন্টেজ আছে, তাই না? একটা 20% বাড়ালে, একটা প্রস্থ 10% কমালে, তাহলে এফ এর মান হবে দেখো +20 আর এস এর মান হবে -10। কেন? 20% বাড়াইলো +20, 10% কমাইলো -10। আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলতেছি। আচ্ছা, তাহলে এই যে এখন পাইলা এফ এর মান কোনগুলো, এফ এবং এস। এফ মানে ফার্স্ট পার্সেন্ট, এস মানে সেকেন্ড পার্সেন্ট। এই মানটা এখানে বসাবো, তাহলে এটা হবে কি +20 -10 সমান সমান +20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এখানে কি হবে +10, তাহলে এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস। খেয়াল করো, তাহলে এই শূন্যগুলা কেটে দেই, থাকলো কি শুধু 2। তাহলে এখানে কি থাকলো +8। +8 মানে হচ্ছে 8% বৃদ্ধি। +8 মানে হচ্ছে 8% বৃদ্ধি। হ্যাঁ, আর ইউর প্রিপারেশন হয়ে যাবে, জেনেও সিনেটের জন্য হবে। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথের জন্য হবে, এই একই জিনিস। ক্লাসটা দেখে রাখো, খুব কাজে দিবে। আচ্ছা, এখন তো জানবা এফএস কি। সামনে এরকম দুইটা পার্সেন্টেজের কোনো ম্যাথ যদি তুমি পাও আর উত্তরগুলো যদি পার্সেন্টেজে থাকে, তখন ভাববা এটা এফএস এ করতে হবে। এফ এর মান দিবা, প্রথমে যদি বাড়ার কথা বলে প্লাস দিবা, কমার কথা বলে এস দিবা, পরবর্তীতে বাড়ার কথা বলে প্লাস, কমার কথা বলে এস। এইভাবে তুমি মান বন্টনটা সাজাবা, দেখবা যে অঙ্ক অটোমেটিক তোমার হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কাজের অঙ্ক করব। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? বলো কি হবে? টপিক সাজেশন হবে না রায়হান, যেই ক্লাস নিয়েছি এটাই সাজেশন। কারণ 20টা প্রশ্ন আসবে, তুমি কোন টপিক বাদ দিবা সেই টপিক থেকে প্রশ্ন আসবে। কোনো টপিক বাদ দেওয়ার সুযোগ নেই, সব টপিক থেকে প্রশ্ন দেবে। তুমি যতগুলা টপিক বা যতগুলা ক্লাস করতে পারবা, মনে করো প্রতি, যেমন পেইড কোর্সে তো 10টা ক্লাস হয়েছে ধরো, এখন প্রতি ক্লাস থেকে 2 মার্কস করে তুমি কমন পাবা। এখন তুমি যদি একটা ক্লাস কম পারো বা কম বুঝো, দেখবা 2 মার্কস তোমার কম আসবে, সহজ কথা। আর রিভিশন ক্লাস যারা করেছো তারাও কিন্তু দেখবা যে একটা ক্লাসের মধ্যে সবগুলা মানে মেইন টপিক কিন্তু কভার করার চেষ্টা করা হয়েছে। তার মানে টপিক বাদ দেওয়া যাবে না, পড়ো, যতটুকু পারো পড়ে ফেলো। হ্যাঁ, দুইটাই প্লাস দুইটাই মাইনাস হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা কাজের অঙ্ক। দেখো, আমাদের বের করতে বলছে দিন, তাহলে তুমি এভাবে সাজাও। 9 জন লোক একটি কাজ করতে পারে 12 দিনে। আচ্ছা, তাহলে একজন, এইখানে যারা নতুন আছো তারা জেনে রাখো কাজের অঙ্কে সবসময় গুণ হয়, তাহলে এখানে হবে 12 গুণ 9। আচ্ছা, তাহলে এখন তোমার কি হয়েছে, লোক 3 জন বাড়াইছো। দেখো, আগের লোক ছিল তোমার 9 জন, তুমি এখানে অতিরিক্ত 3 জন লোক আছে, তাহলে তোমার লোক এখন কত? 12 জন। তাহলে এখন লোক হয়ে গেল 12 জন। তাহলে এখন ভাগ হবে, কাটাকাটি করলে উত্তর হবে 9 দিন। এই যে এই লাইনটা এখানে ব্যতিক্রম, সব অঙ্কে ভাগ হয়, কাজের অঙ্কে গুণ হয়। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। ছোট্ট একটা ঐকিক নিয়মের অঙ্ক করলাম, কাজের অঙ্ক। কাজের অঙ্কের আরো অনেক ভেরিয়েটি আছে যদিও, তবে আমরা একটু সংক্ষিপ্তটা শিখে নিলাম। আচ্ছা, এবার এই প্রশ্নটা একটু তোমরা সমাধান করো, তোমাদের একটু আমি 30 সেকেন্ড সময় দেই, কারণ টানা ক্লাস করতেছো সবাই। আমাদের ক্লাস হয়েছে 33 মিনিট, তার মধ্যে 14টা অঙ্ক কিন্তু করে ফেলছে, তার মানে গড়ে আমরা 2 মিনিট করে সময় নিছি। তোমরা পরীক্ষায় কিন্তু 1 মিনিটের মধ্যে একটা অঙ্ক সমাধান করবা, অর্থাৎ 1 মিনিট মধ্যে সমাধান করার চেষ্টা করবা। আচ্ছা, অনেকে উত্তর করতেছো, দেখি কি হয়। দেখো, এখানে আমি 3 × 25 করতে পারি না, এই যে লাইনের পরে। আচ্ছা, তাহলে এখন কিন্তু এটা বর্গমূল হবে 3√3, আর এটা হবে 5√3। দেখো, এই লাইনটা বুঝতে পেরে, ওই যে 25 কে বর্গমূল করে 5 লিখছি, আর 9 কে বর্গমূল করে 3 লিখছি।
এখন এইখানে 3টা, এখানে 5টা, তাহলে কত হবে? 8√3। এইটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এমনিতে দেখা যায় বর্গমূল করার যে নিয়ম সেটা অনেক বড়, ওইটা আমাদের প্রয়োজন নেই। তোমরা কিছু বর্গ সংখ্যা মনে রাখতে পারলে দেবে এমনি বর্গমূল করা যায়, এটা বোঝা যায়, পরীক্ষা হলে সমস্যা হয় না। তবে আমি দুইটা বর্গ সংখ্যা মনে রাখতে বলছি, একটা হচ্ছে √2 1.414, আর একটা হচ্ছে √3 1.732। ঠিক আছে, আর হচ্ছে √5 এর মানটা আমি মুখস্থ রাখতে বলছি 2.236। এই তিনটা মান তোমরা একটু মনে রাখবা, পরীক্ষা অনেক সময় হুবহু পরীক্ষা আসতে পারে। আর এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এখানে এই যে 27 এটা কিন্তু আমি করিনি, জাস্ট 3 নং 27 মিলাইছি, 3 25 75 আমি মিলাইছি। পরে দেখো এই 3 এর তোর বর্গমূল করতে পারবো না, তাহলে এই 3 এর যা আছে তাই রাখছি, তাই না? 9 এর বর্গমূল 3, 25 এর বর্গমূল 5, পরে 3 আর 5 যোগ করলে 8, তাহলে 8√3 কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, সবার ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রশ্নটার সমাধান করব। কি বলছে দেখো, কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 4,500 টাকা আদায় হলো। এখানে লোক সংখ্যা কত? বলো কি হবে এই প্রশ্নের উত্তর? দেখো, শুরু থেকে আজকে পর্যন্ত সেই মে মাসের 15 তারিখে ক্লাস শুরু করেছি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, পবিত্র শবে বরাতের রাত। কিছুক্ষণ পরেই অনেকে নামাজে বসে যাবে, সবার জন্যই দোয়া করি যাতে তোমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ পরিশ্রম অনুযায়ী তুমি তোমার রেজাল্টটা যাতে পেয়ে যাও, যাতে তোমার কোনো মনে দুঃখ কষ্ট না থাকে, সহজ কথায়। কারণ দেখা যায় আমরা তো আসলে চাইলেও সবাই আসলে চান্স পাবো না, এটা আমাদের মেনে নিতে হবে, আগে থেকেই মনে রাখো। তবে তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম এফোর্ট দাও, আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যদি তোমার ভাগ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টটা রেখে থাকে, দেখবা ধরো তোমার মেরিট পজিশনে নাম নাই, পিডিএফ এ জাস্ট রোল আছে, এরকম ঘটনা কিন্তু আছে, পিডিএফ এ রোল আছে, দেখা যায় অনেক পরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চান্স হয়ে গেছে, অর্থাৎ ওই সাবজেক্ট ওর কপালে ছিল। আবার দেখা যায় অনেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, সে অন্য বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো সাবজেক্টে কিন্তু পড়াশোনা করতেছে, যদিও সব সাবজেক্টই ভালো, তারপর আমরা যেগুলো বলি আর কি, যে ফিনান্স বা ধরো অর্থনীতি বা ধরো ইংলিশ বা ধরো ল, আমরা আর্টস কমার্স বা বিভাগ পরিবর্তন যারা আছি আর কি, তো এইটা নিয়ে কেউ টেনশন করবে, আইআর বা জার্নালিজম এগুলো নিয়ে কেউ টেনশন করবা না। তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে, তবে তোমার দায়িত্ব হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ চেষ্টাটা করা এবং ফলাফলের জন্য অপেক্ষা করা, কোনো মন খারাপের কিছু নেই। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নে চলে যাচ্ছি। কোন স্থানে যত লোক ছিল প্রত্যেকে তত 5 টাকা করে, লোক সংখ্যা আমরা ধরবো হচ্ছে x, আর চাঁদা, আচ্ছা চাঁদার পরিমাণটা তাহলে কি হবে দেখো, তত 5 টাকা, তাহলে এইটা x এর সাথে 5x এইরকম লাইনটা হবে। আচ্ছা, এখন আসো এই দুইটা গুণ করো, তাহলে মোট মোট চাঁদা কিন্তু হবে এরকম, যে মোট চাঁদা, এই 5 কোথায় পাইলাম, বলছে যত মানুষ তা তত 5 টাকা করে, তাহলে 5 গুণ হয়েছে এখানে, তত জিনিসটা হচ্ছে গুণ এই ক্ষেত্রে। আচ্ছা, মোট চাঁদা হবে এই দুইটা গুণ, তাহলে 5x² সমান সমান প্রশ্নে দেওয়া আছে এটার মান কত, 4,500। আচ্ছা, তাহলে x এর মান কত হবে, x² এর মান এটা কাটাকাটি করলে হবে 900, তার মানে x² সমান 900, যেখানে নিয়ে আসলাম আর কি, তাহলে x এর মান 900 বর্গমূল, তাহলে x এর মান কত হবে, 900 কে বর্গমূল করলে কত হবে, 30। মনে আছে দুইটা শূন্য থাকলে একটা শূন্য হবে বর্গমূল করার সময়, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, তার মানে x এর মান 30, যেটা অপশনে নাই, উত্তর কোনোটিই নয়। বি ইউনিটে সবার সিট একসাথে। আচ্ছা,
সবাই কি বুঝতে পেরেছি? কারো বুঝতে কি সমস্যা আছে এখানে? আচ্ছা আরেকবার দেখো, এটা কিন্তু আসতে পারে এবছর পরীক্ষায়। লোক সংখ্যা হচ্ছে x আর চাঁদার পরিমাণ হচ্ছে 5x, অর্থাৎ ওই x এর সাথে 5 গুণ হবে। তাহলে লোক সংখ্যা আর চাঁদা গুণ করলে মোট চাঁদার পরিমাণ হবে না? তাহলে এই দুটো আমি গুণ করছি, 5x স্কয়ার সমান 4500। তাহলে x স্কয়ারের মান কত হবে? 900। এই যে 5 দিয়ে ভাগ দাও, 5 নং 45। আর এবার বর্গমূল করলে 30 হবে, 30 গুণ করলে 900 হয়। এভাবে বুঝতে পারো। সি ইউনিটের রেজাল্ট দিতে আরো দেরি হবে, শুক্র শনি কোনো রেজাল্ট দিবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রবিবার রাতে বা বি ইউনিটের পরীক্ষার আগের দিন পেতে পারো। আচ্ছা এবার এই প্রশ্নটা আসো। তোমাদের আগে একটা প্রশ্ন শিখাইছি 2টা পার্সেন্টেজ থাকলে কি করবা, এখন একটা প্রশ্ন দেখাচ্ছি 1টা পার্সেন্টেজ থাকলে কি করবা। দেখো 1টা পার্সেন্টেজের সূত্র হচ্ছে যে চিনির দাম বেড়ে গেছে, এখন ব্যবহার কমাইতে হবে, ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমাবে, এই সূত্রটা প্রয়োগ করবা 1টা পার্সেন্টেজ থাকলে। একদম যারা নতুন আজকে শিখতেছো তোমাদের বুঝাইতে পারলে আমি বেশি সার্থকতা মনে করব, কারণ আগের যারা তাদেরকে আমি অনেক আগে এগুলো শেখাইছি, তারা পারে। তার মানে কোনো কিছু যদি 25% দাম বেড়ে যায়, আমার খাওয়া কমাইতে হবে 20%। আচ্ছা এখান থেকে মনে রাখবা, কোনো কিছু যদি 20-25% দাম বেড়ে যায়, তাহলে আমাকে কত চিনি খাওয়া বাবদ কত কমাইতে হবে? 20% মূল্য কমাইতে হবে। আচ্ছা এই প্রশ্নটা গত বছর একটা প্রশ্নে একটা সেটে আসছিল 60% দিয়ে, বলো সেখানে উত্তর কত হবে? চিনির দাম 60% বেড়ে গেছে, সেক্ষেত্রে চিনি খাওয়া বাবদ কত পার্সেন্ট কমাইতে হবে? তোমরা উত্তর করো। হ্যাঁ কমলে মাইনাস হবে। কি নাদিয়া? কমলে মাইনাস হবে, তখন সূত্রটা হবে 100 ইন্টু হ্রাস, প্রশ্নে কমা থাকলে, আর নিচে হবে 100 মাইনাস হ্রাস, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তোমাদের আর বেশি না, 30 মিনিট ক্লাস নিব, এটা একটু ধৈর্য সহকারে সবাই করো, ঠিক আছে? 30টা অঙ্ক করাবো আমি। আচ্ছা যদি 60 থাকে পরীক্ষা, তাহলে উত্তরটা কিভাবে করবা? 100 ইন্টু 60, এখানে হবে 100 প্লাস 60, কাটাকাটি করলে 37.5 হবে উত্তর। নোট করে রাখো, পরে বাসায় মিলিয়ে নিও। 37.5। আচ্ছা এবার এই প্রশ্নটা ভালো মতো খেয়াল করো, কি বলছে দেখো। শতকরা বার্ষিক কত সুদে যে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? শতকরা বার্ষিক কত সুদে যে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? দেখো মূলধন হচ্ছে 100 টাকা, তুমি ব্যাংকে রাখছো, এই মূলধনটা দ্বিগুণ হয়েছে, এখন 200 টাকা হয়ে গেছে না? দেখো এখানে আমার কথাটা বুঝো, লজিক্যালি বুঝো। আমি ব্যাংকে কত টাকা রাখছি প্রশ্নে দেয় নাই, বলছে যে কোনো মূলধন যেটা বার্ষিক সুদের হার, মানে শতকরা বার্ষিক কত সুদে যে কোনো মূলধন 10 বছর পর দ্বিগুণ হবে। আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি, সেটা 200 টাকা হওয়াকে তো দ্বিগুণ বলে, তাই তো? 200 টাকা হওয়াকে যদি দ্বিগুণ বলে, তাহলে এই যে 200 টাকা, এর মধ্যে আমার 100 টাকা আছে না? তাহলে আমি সুদ পাইছি কত? 100 টাকা। তার মানে এই 100 কি আসল আর এই 100 কি সুদ? দেখো তো আমার এই কথাটা সবাই বুঝছো কিনা? আমার এই কথাটা সবাই বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে এই 100 টাকা আমি পাইছি কয় বছরে? প্রশ্নে দিয়ে দিছে 10 বছরে। তাহলে 100 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10%। এইটি আমাদের সঠিক উত্তর।
এই নিয়মটা একটু মনে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সাপোজ এই প্রশ্নটা যদি তোমাকে বলে এই যে দ্বিগুণের জায়গায় 4 গুণ, আমি একটু ঘুরাইয়া দেই আর কি, 4 গুণ, আর 10 বছরের জায়গায় সাপোজ ধর আমি বললাম 15 বছরে, এই সেম প্রশ্নটাই 10 বছরের জায়গায় 15 বছরে, আর এখানে 4 গুণ, তাহলে আমাকে একটু উত্তরটা কমেন্টে তোমরা বলো দেখি। আচ্ছা, 17 নম্বরটা আরেকবার দেখো। শতকরা বার্ষিক কত সুদে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে এখানে চেঞ্জ করে আমি তোমাকে দিছি 15 বছর, আর এখানে হচ্ছে 4 গুণ। তাহলে ধরো 100 টাকা আমি ব্যাংকে জমা রাখছি বা কোথাও রাখছি, সেটা 4 গুণ মানে কত? 400। এইখান থেকে তুমি তোমার মূলধন 100 বাদ দাও, তাহলে কত হবে? 300। এই 300 টাকা আমি কয় বছরে পাচ্ছি? 15 বছরে। তাহলে দেখো মানে 15 বছরে, তাহলে প্রতি বছর আমি গড়ে 20 টাকা করে পাচ্ছি, তাহলে উত্তরটা কিন্তু হবে 20%। দেখো এখন বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, সবাই ক্লিয়ার? পরের প্রশ্নে যাও। আচ্ছা, 20 পর্যন্ত অঙ্ক করাবো, অঙ্ক আর করাবো না, 20 পর্যন্ত করে আজকে শেষ দিব। যাও পরবর্তী প্রশ্নে যাও। দেখো এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে 3 টু দা পাওয়ার x, এটা যদি থাকে তাহলে কমন নাও 1 প্লাস 1 প্লাস 1। দেখো আমরা যদি এই লাইনের পরে এই লাইনটা চাইলে কিন্তু আমরা লিখতে পারি, এখানে 3 টু দা পাওয়ার x প্লাস 3 টু দা পাওয়ার x প্লাস 3 টু দা পাওয়ার x সমান, দেখো সমান যা আছে সেটা আমরা উল্লেখ করব। এখন এটা যদি আমি গুণ করি 3 টু দা পাওয়ার 1 ইনটু 3 টু দা পাওয়ার x, আবার 3 টু দা পাওয়ার x, এখানে 1 সেম, এখানে 1 সেম জিনিস আসে। আচ্ছা, তাহলে এখন ইনটু তুমি কিন্তু 3 দিতে পারো চাইলে। 3 টু দা পাওয়ার x, এই যে 1 1 1 তিনটা যোগ করলে কত হয়? 3। তাহলে এই 3 এর উপরে এখানে তুমি একটা 1 পাওয়ার কিন্তু দিতে পারো। তাহলে এখন যেহেতু গুণ আছে, সূচকের নিয়ম কি? পাওয়ার কি হয়? পাওয়ার কিন্তু যোগ হয়, তাই না? দেখো তো এই নিয়মটা কারো মনে আছে কিনা? লাইভ ক্লাস থাকবে, পরে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইখানে অনেকে ভাবতে পারো ভাই এইখানে কোনো ক্যালকুলেশন করতে পারবো কিনা। না, এইখানে কোনো ক্যালকুলেশন করা যাবে না। এইখানে কোনো ক্যালকুলেশন করা যাবে না। ক্যালকুলেশন করতে হলে তোমাকে এই ফরম্যাটে আসতে হবে। এইখানে দেখো
তুমি সংক্ষেপে এভাবে করতে পারো, যেহেতু যোগ চিহ্ন আছে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, কিন্তু মাঝখানে যোগ থাকলে পাওয়ারের ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এখানে 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার x প্লাস 3 টু দ্য পাওয়ার x কয়টা আছে? তিনটা। তিনটা আছে না? তাহলে তিনটা থাকলে তুমি লিখতে পারো 3 ইনটু 3 টু দ্য পাওয়ার x। এই নিয়মটা মনে রাখবা। তাহলে এটা 1 দাও। তাহলে এইখানে তো গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার হবে যোগ। পাওয়ার হবে যোগ। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে, যেরকম আরেকটা প্রশ্ন আসবে, সমস্যা নেই, কেউ এখানে না বুঝলে তুমি পরের প্রশ্নটাতে আরো একটু ভালো বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো, এইখানে কি বলছে দেখো, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, লাভের হার কত? দেখো, এটা একটা লাভ ক্ষতির অঙ্ক, তবে কোথাও কিন্তু মানে ক্রয় মূল্যের বা বিক্রয় মূল্যের পরিমাণটা কিন্তু দেওয়া নেই। দেওয়া আছে? দেখো তো, দেওয়া নেই কিন্তু। তাহলে তুমি এই প্রশ্নটা কিভাবে সাজাবা? এরকম প্রশ্ন যদি পরীক্ষায় পাও, মনে রাখবা এটা নিয়মটা কি আমি বলে দেই। সমপরিমাণ ক্রয় বিক্রয় থাকলে পার্থক্য নিচে হচ্ছে বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে 100। পার্থক্য বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে 100। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? দেখো, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, তাহলে এই 12 আর 8 এর পার্থক্যটা করো, কত হয়? 4। নিচে বিক্রয়ের পরিমাণ, কয়টা বিক্রি করছো? 8টা, আর গুণ হচ্ছে 100, কাটাকাটি করো 2, তাহলে 50%। মনে আছে নিয়মটা? 50% হবে সঠিক উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা একটু ঘুরায় যদি মনে করো, এইখানে সাপোজ ধরো কত দেওয়া যায়, ধরো এখানে আছে 29, এটা পরীক্ষা আসছে তো এই জন্য দিলাম আমি, আর এখানে ধরো 25, সেক্ষেত্রে বলো তো উত্তরটা কত হবে? একই, তাহলে ক্ষতি হইতো। হ্যাঁ মাহমুদুল হাসান, যদি বিপরীত হইতো তাহলে ক্ষতি হইতো। হ্যাঁ 16% হবে উত্তর। দেখো সেক্ষেত্রে 29 আর 25 পার্থক্য করলে কত হবে? 4। তাহলে নিচে হবে বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে 100। কখনো যদি এরকম হয় যে ধরো তুমি যে কয়টা কিনছো এর থেকে বেশি বিক্রি করে ফেলছো, তাহলে কিন্তু ক্ষতি হবে, সেক্ষেত্রে একই নিয়ম, জাস্ট উত্তরটা হবে ক্ষতি। প্রশ্নে বলে দিবে যে তখন ক্ষতি কিনা। আচ্ছা, উত্তর হবে 16%। আচ্ছা, পরের প্রশ্নে যাই। এইটাও লাভ ক্ষতির একটা অঙ্ক, এইটার একটা বিশেষ সূত্র আছে। সূত্রটা তোমরা আমরা যারা পেইড কোর্সের ক্লাস করছো তারা জানো, আমি ফ্রি ক্লাসও কিন্তু কয়েকবার দেখাইছি। দেখো কি বলছে, একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে যদি সে পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার 12% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে 100 ইন্টু বেশি। মনে রাখবা এই সূত্রটা, যারা একদম নতুন আজকে ক্লাস করতেছে একটু খেয়াল করো। 100 ইন্টু বেশি, নিচে দিতে হবে কি? ক্ষতি এবং লাভের যে পার্সেন্টেজটা আছে এটা যোগ করে দিতে হবে। পার্সেন্টেজটা আলাদা হবে, 100 দেওয়ার দরকার নেই। মানে যে পার্সেন্ট বলতে 14% মানে কি 14/100 না, ওইটা লাগবে না, শুধু 14 লিখলেই হবে। আচ্ছা, একজন ব্যবসায়ী 14% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে যদি সে
পণ্যটি 221 টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার 12% লাভ হতো। তোমরা একটু প্রশ্নটা পড়ো, দেখো সূত্রটা আমি দিয়ে দিছি। তাহলে 100 গুণ বেশি, তাহলে 100 সাথে বেশি কি হবে, এই যে 221, এইটা হবে বেশি, তাহলে 100 গুণ 221 পাইলাম। আর নিচে দিতে হবে, দেখো প্রথমে যে ক্ষতিটা হয়েছে সেইটাই পরে যে লাভ হয়েছে, এই দুটার যোগফল। তাহলে 14 আর 12 কত, 26। দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্ষতির ক্ষেত্রে একই সূত্র, ক্রয় মূল্য কত, এরকম প্রশ্ন এখানে আসে না, ওটা আলাদা নিয়মে যাবে, বুঝছো? আচ্ছা, এখন আমরা এখানে যদি ক্যালকুলেশনে আসি, এটা কাটাকাটি করলে কত হয় এটা আমাদের লাগবে। এটা কত দিয়ে কাটতে পারি আমরা, 13 দিয়ে যদি কাটি, ধরো 260 আর 3 13 হচ্ছে 39, তাহলে 13, তাহলে এখানে হবে 2, আর এইখানে হচ্ছে তোমার কত হয়, 17 হয়, তাই না? হ্যাঁ 17 হয়, আর এটা দিয়ে কাটলে হয় 50, তাহলে 50 আর 17 গুণ করলে কিন্তু 805 হয়, 850 হয় এখানে, 850 হয় এখানে। আচ্ছা, ক্যালকুলেটর লাগবে না ম্যাথ করতে, এখানে যে ম্যাথগুলো আসে এগুলো কোনো ক্যালকুলেটর দরকার হয় না। আচ্ছা কি বলছে দেখো, একজন ক্লিয়ার এই প্রশ্নটা এভাবে যদি আসে পারবো করতে, একটু নোট করে রাখি, পরে আমরা একটু দেখে নিব, কারণ আমাদের হাতে তো সময় কম, অনেকগুলো অঙ্ক করাইতে হবে। আচ্ছা, এবার আরেকটা সূচকের অঙ্ক তোমাদেরকে করাবো, 21 নাম্বারটা দেখো, এর পরের লাইনে জাস্ট এইটা আছে, ধরো প্রশ্নে এটা একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিনিট আসছিল। কি বলছে দেখো, স্কয়ার মাইনাস আবার স্কয়ার, তাহলে এখানে একটা সূত্র দিতে পারি না যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, যে a প্লাস বি a মাইনাস বি, পারি কিনা? তাহলে এটা কি হবে, 0.8 দেখো প্লাস 0.3, আচ্ছা এটা আমি আলাদাভাবে ব্র্যাকেট না দিয়ে একটার মধ্যে আনি, তাহলে 0.8 প্লাস 0.3, আর এখানে হবে 0.8 মাইনাস 0.3, আর নিচে কি আসবে, 0.8 প্লাস 0.3। দেখো যা আছে তাই, এইটা যা সূত্র প্রয়োগ করছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এখন আমরা চাইলে এইটা কেটে দিতে পারি, তাহলে কি হবে, 0.8 মাইনাস 0.3, এইটাই আমাদের উত্তর। দেখো তো মিলছে কিনা। এখন এখানে দেখো 0.8 থেকে যদি 0.3 বাদ দাও হবে 0.5, আচ্ছা ইংলিশে লিখছি 0.5, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কেউ নামাজে যেতে চাইলে যেতে পারবা, কোনো সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবা, ঠিক আছে? কারণ আমাদের হাতে আসলে সময় কম, এজন্য একটু ক্লাসটা আরেকটু কন্টিনিউ করাই লাগবে। কারো নামাজ থাকলে পরে আসো, কোনো সমস্যা নেই, পরে ক্লাসটা আবার দেখা যাবে, ক্লাসটা রেখে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, মর্জিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট কোশ্চিন। এবার একটা লগের প্রশ্ন, দেখো এখানে কি দেওয়া আছে, log 2 যা আছে তাই রাখো, এই 2 এর উপর একটা 7 দিয়ে দাও, তাহলে 128 হয়ে যাবে। এখানেও দাও log 2, এই 2 এর উপর একটা 4 দাও, তাহলে এইখানেও দেখো 16 হয়ে গেছে। দেখো লাইনটা মিলছে কিনা, তিরিশ পর্যন্ত ম্যাথে যাব, 30, ঠিক আছে, 30 পর্যন্ত যাব। আচ্ছা, এখন এই চাপটা শুরুতে নিয়ে আসো, log 2 এখানে একটা 2 থাকবে, প্লাস দেখো এই 4 শুরুতে আনলে log 2 এখানে একটা 2 আসবে। এখন দেখো এই 2 2 মিলে গেলে কি 1 হয় না, মনে আছে? তাহলে এই 7 আর 4 যোগ করলে কত হয়, 11। আচ্ছা, এখানে আরেকটা লাইন বাড়ায় করাই, কারণ অনেকে এবার বুঝবা না। এই দেখো, কারণ এই 2 2 মিলে গেছে 1 হয়, মনে আছে না? যে এভাবে যদি রাখো যে 7 × 1 প্লাস 4 × 1,
ঠিক আছে, সবার মিলছে? ওকে, নেক্সট কোশ্চিন। আচ্ছা, বড় একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে আগে প্রশ্নটা পড়ো তো সবাই। আচ্ছা, 99টি কমলা দুটি ঝুড়ির মধ্যে এমন ভাবে ভাগ করে রাখা হলো যে বড় ঝুড়ির কমলার সংখ্যা 6 গুণ ছোট ঝুড়ির কমলার সংখ্যার 6 গুণের চেয়ে 12টি বেশি। তাহলে বড় ঝুড়ি ছোট ঝুড়ি অপেক্ষা কতটি কমলা বেশি আছে? এখানে দেখো, আমি বড় যে ঝুড়ি সেটাকে ধরবো এক্স, ছোট ঝুড়ি সেটা ধরবো ওয়াই। তাহলে বড়টার 6 গুণ 6x - 6y ইকুয়াল হবে 12। দেখো তো ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, বড় ঝুড়িতে ছোট ঝুড়ি অপেক্ষা কতটি কমলা বেশি আছে? দেখো, এখন আর অঙ্ক করতে হবে না, এখানে আসো, ইয়া কমন নিয়ে নাও, মানে 6 কমন নাও, তাহলে সমান সমান 6। তাহলে x - y সমান সমান কত? 2 হয় না ভাগ করলে? তার মানে এই বড় আর ছোটর পার্থক্য পেয়ে গেলাম না এখানে, তাহলে উত্তর হবে কত? 2টি। আর অঙ্ক করার কিন্তু দরকার নাই। মিলছে? সবার কি মিলে গেছে? আচ্ছা, তাহলে x - y এর মান কত হবে? 2। ওকে, নেক্সট কোশ্চেন। একটু কষ্ট করে আবার দেখে নিও, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এই যে দেখো, বলছে একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে মোট 500 আসন আছে। প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম 30 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম 18 টাকা। সবগুলো টিকিটের বিক্রয় মূল্য 10,500 টাকা হলে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত হবে? এই প্রশ্নটা অপশন টেস্ট করে করতে হয়। অপশন টেস্ট করে করতে হয়, বলো কিভাবে করবা? প্রশ্ন পড়ে নাও। আচ্ছা, আইকিউ কিন্তু আগে ম্যারাথন একটা ক্লাস আমরা নিয়ে নিছি পেজে, গত সপ্তাহের ক্লাসটা তোমরা করবা, এবং যারা পেইড কোর্স আসো তোমাদের একটা ক্লাস হয়ে গেছে, এজন্য আইকিউ আলাদাভাবে এখানে আসলে নিব না। তোমরা যারা ভর্তি নাই আমাদের, তোমাদের জন্য আমার পেজে কিন্তু গত সপ্তাহের একটা অলরেডি ক্লাস নেওয়া আছে, আর এই সপ্তাহে পেইড কোর্স আরো একটা ক্লাস নেওয়া আছে, ম্যারাথন ক্লাস। ওই ক্লাসগুলো করলেই হয়ে যাবে। কোশ্চিন ব্যাংক সলভ করবা সঞ্জিদা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো, মোট টিকিটের সংখ্যা 500, আমি একদম সংক্ষেপে করাই। তার মধ্যে দেখো, দ্বিতীয় শ্রেণীর টিকিটের উত্তরটা অপশনে আছে, আমি ধরে নিচ্ছি 375টা। তাহলে এটা তাহলে দ্বিতীয় শ্রেণী, তাহলে প্রথম শ্রেণীর কয়টা হবে? এটা থেকে বাদ দাও, 125টা। এখন এইটার সাথে দেখো, দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম হচ্ছে 18 টাকা, তাহলে 18 গুণ দিবা, আর এটার সাথে গুণ দিবা হচ্ছে 30। দেখো এই দুটা মান কত আসে? যদি এখানে যোগফল 10,500 টাকা হয়, তাহলে তোমার উত্তরটা হবে। তোমরা করো। আচ্ছা, কত হয়েছে এখানে? এটা ক্যালকুলেশন কত হয়েছে? আচ্ছা, গুণটা একটু বড়, বাকিটা তোমরা বাসায় করে নিবা, এখানে আর খুব একটা সময় দিব না। আচ্ছা, এই প্রশ্নটাও, এই যে 24 প্রশ্ন, এই 24 সাথে 25 সেম, এই প্রশ্নটাও অনেক সময় পরীক্ষা আসে, এটাও অপশন টেস্ট করে করা লাগবে। দেখো আমি একটু বুঝাই দিচ্ছি। বড় প্রশ্ন,
2 ঘন্টা একটি ভর্তি পরীক্ষায় 50টি গণিত প্রশ্ন, 50টি বাংলা প্রশ্ন ছিল। একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং একটি গণিত প্রশ্নের উত্তর দিতে যত সময় ব্যয় করে, একটি বাংলা প্রশ্নের উত্তর দিতে তার 1/3 সময় সে ব্যয় করে। গণিত প্রশ্নের উত্তর দিতে সে মোট কত মিনিট সময় ব্যয় করেছিল? আচ্ছা, 2 ঘন্টা একটি ভর্তি পরীক্ষায় 50টি গণিত আর 50টি বাংলা প্রশ্ন ছিল। তার মানে দেখো, একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয়, তার মানে এই 100টা প্রশ্নের উত্তর সে দিছে। মোট সময় 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কিন্তু 180 মিনিট। 2 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। এখন এই 2 ঘন্টায় যে সে 180 মিনিটে যে 100টা প্রশ্ন দিবে, তার মধ্যে সে গণিতে যে সময় নিছিল, বাংলায় তার থেকে বেশি সময় নিছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে গণিতে 50টা গণিত প্রশ্নে সে সময় নিছে কত আমরা দেখি। দেখো, এখানে বলছে গণিত প্রশ্নের উত্তর দিতে সে মোট কত মিনিট সময় ব্যয় করেছিল। তোমরা আগে একটু প্রশ্নটা পড়ো, পরে আমি আবার বুঝাই দিব। ও, 2 ঘন্টায় তো 180 না, এই জন্য তো আমি মিলাইতে পারতেছি না, 120। সেক্ষেত্রে দেখো, আমরা যদি 90 উত্তর নেই, তাহলে গণিত 90 মিনিট, আর হচ্ছে বাংলায় আমরা ধরবো হচ্ছে 30 মিনিট, তাহলে 1/3 হয় না? এই জিনিসটা মেলাও। আচ্ছা, আমার মনে হয় ক্লাস আজকে এই পর্যন্ত রাখা উচিত। প্রয়োজনে তোমাদের আগামীকাল আরেকটা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে? তোমরা একটু বাসায় রিভিশন করো। আজকে আর আমার নিতে ইচ্ছা করতেছে না ক্লাস, কারণ এই তোমাদের গ্রুপের কমেন্ট দেখে আসলে আমার ভয় লাগে পর কোশ্চিন দেখলে। ঠিক আছে, সমস্যা নেই। যেমন অনেক স্টুডেন্ট ক্লাস করে, তো সবার তো মন মতো আসলে নেওয়া যায় না। তা ইনশাল্লাহ যারা রেগুলার ক্লাস করেছো, যতটুকু পড়াইছি একটু রিভিশনে রাখবা, ওটা পড়লেই হয়ে যাবে। দেখবা যে তোমাদের অত বেশি সমস্যা হচ্ছে না। তোমাদের সাথে আগামীকাল আমি একটু এক্সট্রা ক্লাস নিব, আমি এই সন্ধ্যার পরে সময় পেজে দিয়ে দেওয়া হবে না। তোমরা আজকে এই পর্যন্তই 25টা রিভিশন করো, আরো কিছু অঙ্ক এবং কিছু আইকিউ আগামী ক্লাসে আমি আবার দেখাই দিব না। ঠিক আছে? হ্যাঁ, এখন আর বুঝতে পারবা না, আসলে তাড়াহুড়া করে আসলে ম্যাথ বোঝানো যায় না। এতে আমারই আরো মানে তোমাদের বুঝাইতে বুঝাইতে আমি যদি ভালো করে না বুঝাতে পারি, বুঝবা না। 25টা প্রশ্ন আজকে আবার একটু রিভিশন, ক্লাসটা পরে দেখে একটা রিপিট করবা, রিভিশন করে নিবা। আগামীকালকে আবার পড়াই দিব আমি, যদি ক্লাসে কোনো শিডিউল আমি পাই। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন এইরকম সন্ধ্যার পরে হবে ক্লাস, আমি বলে দিবেন তোমাদের গ্রুপ পেয়ে যাবা। না, ইংলিশে হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইংলিশে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমাদের এইখানে আসলে আমি কোনো কমেন্ট না দেখলাম, একটা চ্যাট গ্রুপে আমাদের এক ছাত্র এখানে লিখে রাখছে ফাউল টাইমে ক্লাস নিচ্ছি। এটা আসলে কি ধরনের কমেন্ট আমি জানি না, তার পরিবার তাকে কি শেখায়। আমি আগামীকাল ক্লাস নিব, আমিও নামাজে যাই, তোমরাও যাও, আল্লাহ ভরসা। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। কালকে আবার ক্লাস হবে। ঠিক আছে? আরো বেশি অঙ্ক করাই দিব। আজকে যা পড়াইছি এতে যদি কোনো সমস্যা থাকে এটাও পড়াই দিব, আরো এক্সট্রা কিছু অঙ্ক করাই দিব। আর যারা আমাদের পেইড কোর্সে এখনো যুক্ত হয়নি, আমাদের কিন্তু রাজশাহী, চট্টগ্রাম জিএসটির জন্য নতুন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে কিন্তু জয়েন করতে পারবা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।